হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে মাধ্যমিকদের বিশেষ করে এমসিকিউ সহ বাকি সমস্ত প্রশ্নের উত্তর লেখার ধরন। আমি তোমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা নিয়ম রয়েছে লেখার। তো সেই সমস্ত কোন বিষয়ে কোন প্রশ্নগুলো কিভাবে লিখবো, তো সেই প্রশ্নগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো। তুমি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথমেই আমি বলবো হচ্ছে বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এদের প্রত্যেকটাতে কিন্তু আমাদের এমসিকিউ থাকে পরীক্ষা। তো প্রত্যেকটা এমসিকিউ কি লেখার নিয়ম কি এক রয়েছে? না, এক নেই। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ লেখাটা সম্পূর্ণ আলাদা। দেখো, এর সঙ্গে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, যে অঙ্কের ক্ষেত্রেও কিন্তু এমসিকিউ লেখাটা একটু আলাদা। কেমন আলাদা? দেখো, আমরা বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান এই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বোর্ড WBBSE যে বোর্ড রয়েছে, তো সেই আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড বলছে যে এমসিকিউ এর ক্ষেত্রে শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে, অপশান চিহ্ন দিয়ে অপশানটিকে লিখে দিলেই কিন্তু আমরা 1 নম্বর পেয়ে যাব। এমনটা কিন্তু আমাদের বলা হয়েছে, বোর্ডের নিয়মে কিন্তু আমাদের এমনটাই বলছে। কিন্তু জীবনবিজ্ঞানের ক্ষেত্রে বলা হচ্ছে যে না, তুমি যেটা সঠিক অপশান আছে সেই অপশানটাকে বেছে নাও, বেছে নিয়ে তুমি বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউ এর অপশান লিখলে হবে না, তোমাকে বাক্যটিকে অর্থাৎ প্রশ্নটাকে সম্পূর্ণ করে লিখতে হবে। তো তোমাকে প্রশ্ন লিখতে হবে। দেখো, অঙ্কের ক্ষেত্রে বলছে যে আমাদের বলা হচ্ছে যে সঠিক উত্তরটি লেখো। তবে অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এমসিকিউ এর ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে ব্যাখ্যাটা দেওয়াটা অনেকটাই ভালো। অর্থাৎ তুমি অঙ্কের ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে ব্যাখ্যাটা দেবে। তবে দেখো, আমাদের অনেকে বলতে পারো যে এমসিকিউ এর ক্ষেত্রে ব্যাখ্যা যদি আমরা না দিই তাহলে কি আমরা নম্বর পাবো না? না, পাবে। যদি তুমি ব্যাখ্যা না দাও তাহলে তুমি নম্বর অবশ্যই পাবে, এবং তুমি সেখান থেকেও তুমি 1 নম্বরই কিন্তু পাবে। ভূগোলের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন না লিখলে তুমি 1 নম্বর পাবে। ইতিহাসের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে কিন্তু, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তুমি প্রশ্ন না লিখে শুধুমাত্র অপশান চিহ্ন এবং অপশান লিখলে পরে তুমি 1 নম্বর পাবে, উইদাউট জীবনবিজ্ঞান বাদে তুমি 1 নম্বর পাবে। এবার আমি তোমাকে নিজস্ব কতগুলো ব্যক্তিগত কথা এবং আমার কিছু স্যারদের সঙ্গে আলোচনা এবং আমার নিজস্ব অভিজ্ঞতা সমস্ত কিছু মিলিয়ে আমি তোমাদেরকে বলছি যে তোমরা যখন পরীক্ষার খাতাতে উত্তর লিখছো তখন তুমি চাইবে যে তোমার নম্বর 90+ বা 80+ হোক। তো 90+ এবং 80+ যে খাতাগুলো আসে, সেই খাতাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, গোছানো এবং তাদের লেখা অনেকটাই উন্নত মানের হয়। তো আমি তোমাদেরকে বলছি যে 80+ এবং 90+ এর টার্গেট রেখে তুমি এই বাংলা, ইতিহাস, ভূগোল, বিশেষ করে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল, অঙ্ক এই ক্ষেত্রে তুমি এমসিকিউটা শুধুমাত্র অপশান লিখো না, তুমি প্রশ্ন লেখো এবং প্রশ্নটাকে এবং অপশান লিখে তুমি সম্পূর্ণ বাক্য করে লেখো। সেটা কিন্তু তোমার খাতার প্রতি, যে স্যার খাতা দেখছেন সেই স্যারের কিছুটা হলো ইমপ্রেশন তোমার খাতার প্রতি অনেকটাই ভালো হবে। আর যে ইমপ্রেশনটা
তোমার খাতার বাকি প্রশ্নগুলোর ওপরে কিন্তু একটা পজিটিভ প্রভাব ফেলবে। এজন্য আমি তোমাকে বলবো তুমি অবশ্যই প্রশ্ন এবং উত্তর দুটোকে লেখো। এবং কিভাবে লিখবে? প্রশ্ন লিখে উত্তর নয়, তুমি প্রশ্নটাকে দিয়ে সম্পূর্ণ বাক্য করে তুমি উত্তরটা লেখো, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর লেখো। বাংলার ক্ষেত্রে অপশন লিখলে নম্বর কাটা যাবে, ইতিহাসের ক্ষেত্রে নম্বর কাটা যাবে, ভূগোলের ক্ষেত্রে নম্বর কাটা যাবে এমনটা নয়, সেখানে তুমি কিন্তু 1 নম্বর পাবে। তবে আমি 90 বা 80+ এর কথা মাথায় রেখে এবং স্যারদের ইমপ্রেশন, খাতার প্রতি পজিটিভ প্রভাব, এই সমস্ত ভেবে এবং আমার অভিজ্ঞতা, স্যারদের মতামতকে একসঙ্গে মিলিয়ে আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি পূর্ণ বাক্যে উত্তর লেখো। যেমন করে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে যে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো, তুমি একই রকম ভাবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু বাক্যটিকে সম্পূর্ণ করে অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর লেখো। এবার অঙ্ক দেখো, অঙ্কে তো পূর্ণ বাক্যে লেখার কিছু নেই। অঙ্কে তুমি কি করবে? অঙ্কের ক্ষেত্রে তুমি ব্যাখ্যা করে দেবে। যদি আমাদের এটি একটি খাতার পেজ হয়, তাহলে আমরা যখন এখানে দাগ নাম্বার, এখানে মার্জিন টেনে দাগ নাম্বার দিয়ে যখন আমরা অপশনটা লিখেছি এবং খাতার বাঁ পাশে একটা মার্জিন টেনে নিয়েছি, ডান পাশে খাতার ডান দিকে মানে একটু মাঝ বরাবর থেকে একটু সরিয়ে একটা মার্জিন টেনে নিয়ে আমরা সেই প্রত্যেকটা এই ডান দিকে অপশানের ব্যাখ্যাটাকে কিন্তু আমরা এখানে করে দেখাবো। অর্থাৎ তুমি খাতাটা অপশানটা মানে ব্যাখ্যাটা খাতার ডান দিকে দেখিয়ে দেবে। তোমার কিন্তু এই ক্ষেত্রে খাতাটার প্রতি স্যারদের প্রভাব অনেক বাড়বে এবং নম্বর কাটা যাওয়ার কোনো চান্স থাকবে না। তবে যদি কেউ আমাকে বলো যে না দাদা আমি অনেক কম নম্বর পাবো, আমি পাস করতে চাই, সেই ক্ষেত্রে কি আমার ব্যাখ্যা না করলে নম্বর পাবো না? না, পাবে। ব্যাখ্যা না করলেও তুমি কিন্তু শুধুমাত্র অপশন লিখে দিলেই কিন্তু তুমি নম্বর পাবে। আমাদের বোর্ডের নিয়ম ঠিক তেমনটাই বলছে। এবার আমরা এসএকিউটা দেখব যে এসএকিউ আমরা কিভাবে লিখব। দেখো, এসএকিউ এর ক্ষেত্রে বলি যে এসএকিউটা তুমি অবশ্যই সম্পূর্ণ বাক্যে তোমাকে উত্তর লিখতে হবে। যেমনটা উত্তর হয় ঠিক তেমনটাই দাগ নাম্বার দিয়ে কিন্তু আমাদের উত্তর লিখে দিতে হবে। অনেকে কিন্তু মানে অনেক খাতাতে দেখা যায় যে তারা কিন্তু প্রশ্ন লেখে না, প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই। তুমি একবারে দাগ নাম্বার দিয়ে উত্তর লেখা শুরু করবে। বাংলার ক্ষেত্রে বলি, বাংলার ক্ষেত্রে যদি তোমার কাছে না চাওয়া হয় যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে, যদি এমন প্রশ্ন না করা হয় তাহলে তুমি কিন্তু সেখানে কাব্যগ্রন্থের নাম, লেখকের নাম আলাদা করে উপস্থাপন করবে না। তুমি যখন উত্তর লিখবে তখন তুমি অবশ্যই কোন কবিতা বা কোন গল্প বা কার লেখা এই কথাটাকে একটা বাক্যের মধ্যে ওটাকে লিখেই তুমি উত্তরটাকে লেখা শুরু করবে। মানে তুমি অর্থাৎ কবিতার নাম এবং গল্প বা কবিতার নামটা তুমি একটা বাক্যের মধ্যে দিয়ে উত্তরটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার লেখাটা অনেকটা উন্নত মানের হবে। এবার আমরা আসব যে অঙ্কের ক্ষেত্রে। দেখো, অঙ্কের ক্ষেত্রে 2 নম্বর একটা 2 মার্কের প্রশ্ন আসে। তো সেই 2 মার্কের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ছাড়া বাকি সমস্ত প্রশ্নই কিন্তু তোমাকে ব্যাখ্যা দেখাতে হবে, তোমাকে অঙ্কটা করে দেখাতে হবে, তবেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর পাবে। তুমি কিন্তু 2 মার্কের ক্ষেত্রে শুধুমাত্র উত্তর লিখে দিলেই কিন্তু তুমি 1 নম্বরও পাবে না, তোমাকে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা করে দেখাতে হবে। দেখো, অঙ্কের ক্ষেত্রে আমি আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাবো, সেটি হচ্ছে সম্পাদ্য আর উপপাদ্য এবং প্রয়োগ।
এই ক্ষেত্রে তোমাদেরকে আমি জানাবো যে আমরা অনেক সময়, বিশেষ করে এটা সম্পাদ্যর ক্ষেত্রে হয়, যে আমরা শুধুমাত্র ছবি বা চিত্র অঙ্কন করে বিষয়টিকে শেষ করছি। না, এমনটা নয়। যখন তুমি চিত্র অঙ্কন করছো, যখন তুমি চিত্র অঙ্কন করলে সেই চিত্র অঙ্কনের নামগুলো, তোমাকে নামগুলো লিখতে হবে। তুমি কোন কোন নামে তুমি সেই নামগুলোকে চিহ্নিত করতে হবে, এবং তুমি এটাকে কিভাবে এঁকেছো এর প্রমাণ, তুমি কিভাবে এটাকে এঁকেছো সেই প্রমাণটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে। শুধুমাত্র চিত্র এঁকে দিলে কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বার নাও পেতে পারো। তোমাকে কিন্তু প্রমাণটা অবশ্যই, বা তুমি কিভাবে আঁকলে অঙ্কন পদ্ধতি কিন্তু তোমাকে অবশ্যই লিখে দিতে হবে। আর যখন তুমি ছবিটি আঁকবে তখন অবশ্যই সেই ছবিটি তুমি পেন্সিল দিয়ে আঁকবে। আর মাথায় রাখবে, পেন্সিলটি অবশ্যই একটু ডার্ক বা একটু বেশি গাঢ় কালো হবে, যাতে একদম হালকা পেন্সিল হলে আমাদের অনেক সময় দেখতে অসুবিধা হয়। তোমরা একটু ডার্ক পেন্সিল ব্যবহার করার চেষ্টা করবে। আর এই নামগুলো কিন্তু তুমি অবশ্যই পেন্সিল দিয়ে দেবে। আর প্রমাণ বা অঙ্কন পদ্ধতি তুমি কিন্তু অবশ্যই পেন দিয়ে লিখবে। এটা কিন্তু পেন্সিল দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, পেন দিয়ে তুমি লিখবে। তবে অবশ্যই কিন্তু এগুলোকে তোমাকে লিখে দেখাতে হবে, তুমি কিন্তু শুধুমাত্র ছবিটা এঁকে ছেড়ে দেবে না। তো একই সঙ্গে এবার আমরা সত্য মিথ্যা, দেখো আমাদের ইতিহাসের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে, ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে আমরা সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ পাই। সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ আমরা কিভাবে করব? দেখো, যেখানে আমাদের দাগ নম্বর দেওয়া রয়েছে, তো আমরা সেই মানে যে দাগ নম্বরের প্রশ্নটা আছে আমরা সেটাকে নেওয়ার পরে সত্য মিথ্যার ক্ষেত্রে তুমি এখানে বাক্যটিকে লিখবে। বাক্যটিকে লেখার পরে যদি তোমার কাছে বাক্যটি সঠিক মনে হয়, তাহলে তুমি সেই বাক্যের শেষে, বাক্যটি লিখে বাক্যের শেষে বক্স করে তুমি এখানে সত্য হলে সত্য লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখবে। তো বাক্যের শেষে বক্স করে তুমি লিখে দেখাবে। তবে তোমাকে দেখতে হবে যে সেখানে কি লিখতে বলছে। কারণ আমরা বিভিন্ন প্রশ্ন দেখতে পাই যে কখনো শুদ্ধ লিখতে বলা হয়, কখনো সত্য লিখতে বলা হয়। তুমি দেখে নেবে তোমাকে কি লিখতে বলা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যখন আমি সত্য মিথ্যা লেখা শুরু করছি তখন তুমি উপরে স্টার দিয়ে বা মূল দাগ নাম্বার দিয়ে তুমি এখানে লিখবে যে সত্য বাক্যটির শেষে সত্য বা সঠিক বাক্যটির শেষে সত্য এবং ভুল বাক্যটির শেষে মিথ্যা লিখে দেওয়া হলো। তারপরে তুমি বাক্যটিকে তুমি প্রত্যেকটা উত্তরগুলোকে করলে এমনভাবে বক্স করে করে, তাহলে খাতাটা কিন্তু একটা সুন্দর খাতাতে তৈরি হবে। এগুলো কিন্তু একটা 90-80+ খাতার কিন্তু বিশেষ বৈশিষ্ট্য। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে। এবার আসবো শূন্যস্থান। শূন্যস্থানের ক্ষেত্রে তুমি কি করবে? দেখো, শূন্যস্থানের ক্ষেত্রে যখন আমরা দাগ নাম্বার দিয়ে লিখছি, একটা বাক্য লিখেছি শূন্যস্থানের ক্ষেত্রে, যে আমরা অনেক সময় দেখেছি যে অনেক ছেলেমেয়েরা করে যে শূন্যস্থান যেখানে লিখতে হবে সেখানে সে হয়তো কালো দিয়ে প্রশ্নটা লিখেছে, নীল দিয়ে শূন্যস্থানটা লিখে দিয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় যে কিছুটা সময় ব্যয় হতে পারে, দরকার নেই। তুমি পুরো বাক্যটি তো অবশ্যই তোমাকে লিখতে হবে, এই ক্ষেত্রে পুরো বাক্যটি লেখো এবং শূন্যস্থানের জায়গায় যেটা হবে তুমি সেটাও লেখো, একই পেন দিয়ে লেখো। লেখার পরে তুমি যেখানে তোমার শূন্যস্থান ছিল তুমি সেই জায়গাটাতে নিচে একটা দাগ দিয়ে দাও। তাহলেই স্যারেরা বুঝতে পারবেন যে শূন্যস্থানের জায়গাটা এটা এবং উত্তরটা সে এটা লিখেছে। তো এইভাবে তুমি প্রত্যেকটা শূন্যস্থান লেখো। সত্য মিথ্যা এবং শূন্যস্থানের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে দাগ নাম্বার দিয়ে সত্য
দাগ নাম্বার দিয়ে মিথ্যা এমন করে কিন্তু লিখবে না। দাগ নাম্বার দিয়ে শূন্যস্থান দিয়ে সঠিক উত্তরটি লিখে দিলাম এমন করে কিন্তু লিখবে না। বাক্যটিকে পূর্ণ বাক্যে উত্তর লিখবে। তাই বাক্যটি লিখে তারপরে সত্য মিথ্যা লিখবে এবং বাক্যটির মধ্যে কিন্তু শূন্যস্থান লিখবে। অর্থাৎ পুরো বাক্যটি লিখে নিতে হবে। শুধুমাত্র সঠিক উত্তরটা এইভাবে লিখলে কিন্তু হবে না। এবার আমরা আসবো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেখানে বলা হচ্ছে ব্যাখ্যা এবং বিবৃতি। ব্যাখ্যা এবং বিবৃতি। দেখো প্রথমত তুমি কিভাবে লিখবে, দাগ নাম্বার দেবে এবং বিবৃতি লিখবে। বিবৃতি বাক্যটিকে তোমাকে লিখতে হবে এবং তারপরে যে ব্যাখ্যাগুলো আমাদের রয়েছে, ব্যাখ্যা 1 2 3, সেই ব্যাখ্যাগুলো তোমার যেটা সঠিক ব্যাখ্যা বলে মনে হচ্ছে তুমি এখানে লিখবে যে ব্যাখ্যা 2 দিয়ে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা তোমাকে লিখে দেখাতে হবে। এবং তুমি চাইলে অবশ্যই উপরে স্টার দিয়ে বা মূল দাগ নাম্বার দিয়ে লিখে নিতে পারো যে বিবৃতির পরে সঠিক ব্যাখ্যাটিকে লেখা হলো। প্রত্যেকটি বিবৃতির পরে সঠিক ব্যাখ্যাটি লেখা হলো বা সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে লেখা হলো, বা তুমি এখানে সঠিক ব্যাখ্যা লিখেও কিন্তু তুমি এখানে এটা লিখতে পারো। এভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে পরীক্ষার খাতাতে। তুমি কিন্তু শুধুমাত্র এখানে ব্যাখ্যা লিখে ব্যাখ্যা 2 লিখে দিলাম তাহলে কিন্তু হবে না, তোমাকে পুরো ব্যাখ্যাটা লিখতে হবে। দেখো এবার বলি যে কোটেশন। বাংলা বিষয় হচ্ছে কোটেশন। কোটেশনটা ব্যবহার করা ভালো বা খারাপ এই নিয়ে কিন্তু একটা কথা আছে, তবে আমি বলি যে কোটেশন ব্যবহার করাটা 100% ভালো দরকার। তবে কোটেশন কি সর্বদা বাইরের কথা হতে হবে না, এমনটা নয়। তুমি কিন্তু তোমার পাঠ্যে যে লাইন দেওয়া আছে, কবিতা বা গল্পে যে লাইন দেওয়া আছে, সেই লাইন ব্যবহার করে কিন্তু তুমি কোটেশন তৈরি করতে পারো। আর সেটাই কিন্তু শিক্ষকের কাছে বা পরীক্ষকের কাছে ভালো বলে গণ্য হবে। তুমি অবশ্যই কোটেশন ব্যবহার করো, তবে বাইরের কোটেশন তুমি ব্যবহার করতে পারো কিন্তু অতিরিক্ত নয়। তুমি গল্প বা কবিতার ভিতরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে তুমি কোটেশন আকারে তোমার প্রশ্নের মধ্যে ব্যবহার করো, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি কোটেশন ব্যবহার করতে পারো। বাইরের কোটেশন না জানলে তুমি ভিতরের লাইনগুলোকে কোটেশন আকারে প্রশ্নের মধ্যে তার সঠিক জায়গায় ব্যবহার করতে পারো। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ভূগোলের ক্ষেত্রে যে ছবিটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ছবিটাকে তোমাকে অবশ্যই আঁকতে হবে, অবশ্যই দিতে হবে। ছবিটা কিন্তু তোমাকে ভালো হতে হবে এমন নয়, ছবিটা বোঝাতে হবে। ছবি নিয়ে আসি জীবন বিজ্ঞান। দেখো জীবন বিজ্ঞানে একটা ছবি আঁকতে আসে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটা ছবি আঁকতে আসে আমাদের। তো ছবিটা তুমি কিভাবে আঁকছো দেখো, এবং কিভাবে সেটাকে তুমি লিখবে। প্রথমে তুমি খাতাতে অবশ্যই বক্স করে নেবে, এটা আমি আগের দিন বলেছি, ছবির ভিডিওতে বলেছি বক্স করে নেবে, বক্সের মধ্যে ছবি আঁকার চেষ্টা করবে। ছবিটা একেবারেই যে ভালো হতে হবে না এমনটা নয়, ছবিটা কিন্তু তোমাকে কিছুটা কিন্তু ভালো হতে হবে। এই ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে নয়, তবে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে কিছুটা ভালো ছবি হতে হবে, তবে কিন্তু তুমি এটা সম্পূর্ণ নম্বর কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবে। ছবিটা একটু ভালো হতে হবে। এবার দেখো তুমি যখন ছবির কোনো নাম লিখবে বা দেখাবে তখন তুমি এটা কি করছো, তুমি যেটাকে আমরা দেখাই এটা কি করি, আমরা পাশে তীর চিহ্ন দিয়ে আমরা কিন্তু লিখে দিই যে কোনটা কি নাম। আমরা কিন্তু এইভাবে কিন্তু নামগুলোকে লিখি।
দেখো আমি তোমাদেরকে বলছি তুমি কিভাবে নামগুলোকে লিখবে। প্রত্যেকে ভালো করে দেখবে যে যখন তুমি এটাকে আমরা দেখাচ্ছি, এটাকে আমরা দাগ দিয়ে আমরা দেখালাম এখানে 1 নাম্বার দিয়েছি, এটাকে 2 নাম্বার দিয়েছি, এটাকে 3 নাম্বার দিয়েছি, এটাকে 4 নাম্বার দিয়েছি। আমরা এমনভাবে কিন্তু তীর চিহ্ন দিয়ে দাগ নাম্বার দিয়ে দেখাচ্ছি। যখন তুমি দাগ নাম্বার দিচ্ছ এবং তারপরে তুমি নিচেতে ছবির নিচে তুমি 1 দাগ দিয়ে যেটা তুমি দেখিয়েছো এবং এর নাম কি তুমি সেটাকে লিখে দাও। 2 দাগ দিয়ে তুমি সেখানে নাম লিখে দাও, 3 দাগ দিয়ে তুমি নাম লিখে দাও। এইভাবে তুমি ছবিটাকে উপস্থাপন করো পরীক্ষার খাতাতে। সেই ক্ষেত্রে তোমার খাতাটা কিন্তু অনেকটাই সুন্দর হবে, ছবিটা কিন্তু সুন্দরভাবে উপস্থাপিত হবে, অর্থাৎ তুমি সেখানে কিন্তু ফুল নম্বর ক্যারি করতে পারবে। তো ছবিটা একটু ভালো করে আঁকার চেষ্টা করবে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। ভূগোলের ক্ষেত্রে ছবিটা বোঝা গেলেই হবে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ছবির ওপরে একটা নির্দিষ্ট নম্বর রয়েছে, তাই তোমাকে ছবিটা একটুখানি ভালো করে আঁকতে হবে। এবার দেখো আমি তোমাদেরকে বলবো যে আমরা পার্থক্য, আমাদের পরীক্ষার সময় কিন্তু পার্থক্য লিখতে আসে, আমাদের পরীক্ষার সময় কিন্তু একটা পার্থক্য লিখতে আসে। আর এই পার্থক্যটা আমরা কিভাবে লিখব? দেখো কি হয় যে আমরা কি করি, বক্স করে পার্থক্য লেখার চেষ্টা করি। তো আমি তোমাদেরকে বলবো যে তুমি অবশ্যই বক্স করেই পার্থক্য লেখো। আমরা এইভাবে বক্স করি, বক্সের এখানে আমরা নাম লিখে দিয়েছি, এবার পার্থক্য লিখছি। 1 নাম্বার দিয়ে আমরা একটা পার্থক্য লিখেছি, এদিকে 2 নাম্বার দিয়ে আমরা একটা পার্থক্য লিখেছি। কিন্তু কি হয় যে আমরা হয়তো দেখা যাচ্ছে যে এই পার্থক্যটা একটু বড়, এখানে শেষ হয়েছে, 2 নাম্বার দিয়ে আমরা এখানে শুরু করেছি, কিন্তু দেখা যাচ্ছে এই দিকে প্রথম পার্থক্য 1 নাম্বারের পার্থক্যটা একটু ছোট, আমরা 2 নাম্বার থেকে এটাকে এখান থেকে শুরু করেছি, কিন্তু এদিকেরটা আমরা 2 নাম্বার দিয়ে আমরা উপর থেকে শুরু করেছি, কারণ এদিকে ফাঁকা আছে, তাই এখান থেকে আমরা লেখা শুরু করেছি। আমি তোমাদেরকে বলছি যে পার্থক্য কিন্তু কখনোই এইভাবে লিখবে না। পার্থক্য তুমি কেমন করে লিখবে? পার্থক্য লিখবে যে তুমি এদিকে, তোমার খাতার বাঁ দিকের কলমটা যেখান থেকে শুরু করছো, পরবর্তী বক্সে বা কলমে তুমি সেখান থেকেই শুরু করবে। যদি ওপরে ফাঁকা থাকে তাতে কোনো অসুবিধা নেই, ফাঁকা থাক, তুমি এখান থেকেই শুরু করবে এবং তুমি প্রয়োজনে এটাকে একটা দাগ দিয়ে বক্সের মধ্যে ভরে দেবে। এভাবেই কিন্তু পরীক্ষার খাতাতে পার্থক্য লিখতে হয়। তুমি প্রত্যেকটা ক্ষেত্রে 3 নাম্বারের ক্ষেত্রে আবার 3 নাম্বার এখান থেকে লিখবে, এখানে 3 নাম্বার তুমি এখান থেকেই লিখবে, ছোট হলেও বড় হলেও। দেখা যাচ্ছে তুমি একই রকম ভাবে এখানে হয়তো অনেকটা লিখে ফেলেছো, তাহলে এখানে ফাঁকা থেকে যাচ্ছে, ফাঁকা থাক, তুমি এখানে 4 নাম্বার থেকে শুরু করো, অর্থাৎ সোজাসুজি করে তুমি পার্থক্যগুলোকে দেখাবে। এটাই কিন্তু পার্থক্য লেখার সঠিক পদ্ধতি। এবার দেখো পার্থক্য বিষয়ে তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানাই, যে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে যে ছবি কি কখনো পার্থক্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই ছবি কিন্তু পার্থক্য হতে পারে। তুমি কিন্তু দুটো বিষয়ে যদি ছবি আঁকতে পারো, তবে কিন্তু তুমি লাস্টে কিন্তু ছবি দিয়ে কিন্তু তুমি একটা পার্থক্য দেখাতে পারো, ছবি দিয়েও পার্থক্য হয়। দেখো এবার আমি তোমাদেরকে বলবো যে স্তম্ভ মিল। দেখো স্তম্ভ মিলটা কি হয়? স্তম্ভ মিল আমরা ইতিহাসের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। যে স্তম্ভ মিলটা আমাদের পরীক্ষার খাতাতে মানে প্রশ্নপত্র কিন্তু আমাদের বক্স করেই থাকে, কখনো এ কলম থাকে, কখনো ক থাকে, কখনো বি থাকে, কখনো খ থাকে এবং স্তম্ভ থাকে। এবং এই স্তম্ভে কি হচ্ছে, স্তম্ভে এখানে 1, 2, 3 করে কিন্তু আমাদের একটা একটা করে বিষয় দেওয়া আছে।
এবং এই বি কলমের সঙ্গে আমাদেরকে মেলাতে হবে, মিল করতে হবে। এক্ষেত্রে আমাদের 2 কখনো এ থাকতে পারে, বি ABC থাকতে পারে, কখনো 1 2 থাকতে পারে, আমাদের কিন্তু এইভাবে দেওয়া আছে। আমাদের কি করতে হবে পরীক্ষার খাতাতে? দেখো আমাদের পরীক্ষার খাতাতে কিন্তু আমরা এটাকে বক্স করেই লিখব, বক্স করেই তুমি পরীক্ষার খাতাতে লিখবে, তাহলে অনেকটা ভালো হবে। আমরা অনেকে কি করি, এটাকে আমরা তীর চিহ্ন দিয়ে মিল করে দেখাই, তো তীর চিহ্ন দিয়ে মিল করে দেখাবে না। তুমি কি করবে দেখো, তুমি যখন এটা আমাদেরকে স্তম্ভ করা রয়েছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে এ কলমের সঙ্গে বি কলমটাকে মিল করে লেখো, তো আমরা প্রথমেই প্রশ্নের শুরুতে লিখে দিতে পারি যে সঠিক অপশনটি বা দুটো বিষয়কে মিল করে দেখানো হলো বা মিল করে লেখা হলো। তো আমাদের এর সঙ্গে বির মেলাতে হবে, তো আমরা কি করতে পারি, এখানে এ রয়েছে, এর ক্ষেত্রে যে অপশনটা সঠিক ছিল, এর সঙ্গে যার মিল ছিল, তো সেটাকে আমরা, সেটা যে দাগে রয়েছে, যদি সেটা 2 দাগে থাকে তাহলে আমরা কি লিখবো, এখানে 2 দাগ দিয়ে আমরা অপশনটা লিখবো। 2 এর ক্ষেত্রে হয়তো আমাদের এখানে 4 দাগেরটা ঠিক হচ্ছে, মিলছে, তাহলে আমরা কি করব, এই 2 এর পাশে আমরা 4 দাগ দিয়ে আমরা অপশনটিকে লিখব। এবং তুমি চাইলে প্রত্যেকটিকে আলাদা আলাদা বক্সের মধ্যে ঘিরে দিতে পারো। এভাবেই কিন্তু তুমি এই মিল করা বা স্তম্ভ মিলগুলোকে সম্পন্ন করবে। তুমি কিন্তু কখনোই দাগ নাম্বার দিয়ে 1 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে ডি, 3 এর সঙ্গে সি এইভাবে কিন্তু মিল করে দেখাবে না। তুমি এইভাবে কিন্তু বিষয়টাকে সুন্দর করে সঠিকভাবে উপস্থাপন করবে পরীক্ষার খাতাতে, ঠিক আছে? মাথায় রাখবে কিন্তু যে 90-80+ খাতাগুলো কিন্তু এমনভাবেই সুন্দরভাবে পরিপুষ্টভাবে উপস্থাপন করা থাকে। তো দেখো এবার স্তম্ভ মিলের পরে একটা বিষয় আমি তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে অথবা। আমাদের অনেক সময় 1 এর 1 একটা প্রশ্ন আছে এবং এর একটা অথবা প্রশ্ন আছে। তো যখন আমরা অথবা প্রশ্ন লিখি তখন কিন্তু আমরা অনেক সময় এই অথবা কথাটা লিখতে কিন্তু ভুলে যাই। তো যখন আমরা অথবা প্রশ্ন লিখব তখন আমরা 1 এর 1 অথবা লিখে তারপরে কিন্তু এটা দাগ নাম্বার হবে, অর্থাৎ তুমি কিন্তু অথবাটাকে কখনোই উল্লেখ করতে ভুলে যাবে না। অথবা প্রশ্ন লেখার সময় অথবাটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। দেখো আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আজকে জানাবো, সেটা হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে, ইতিহাস এবং ভূগোল এই দুটোর ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাপ করতে হয়। ম্যাপ কিভাবে করতে হয়, কোন কোন ম্যাপগুলো এবছরে ইম্পর্টেন্ট, সেই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তুমি অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং উপরে আই বাটনে কিন্তু ভিডিওটা দেওয়া আছে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। আর তার সঙ্গে আমি আরও বলে রাখি যে খাতা কিভাবে সাজাবে সেটাও কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, তুমি দেখে নিও। এছাড়াও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকদের গুরুত্বপূর্ণ কতগুলো ভিডিও আমি দিয়েছি, সেগুলোকে তুমি অবশ্যই দেখে নিও পরীক্ষার আগে, তোমার যথেষ্ট উপকার হবে। দেখো ম্যাপটা আমরা পরীক্ষার সময় খাতায় কোথায় রাখবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খাতার প্রথম দিকে রাখবো নাকি খাতার শেষে রাখবো নাকি খাতার মাঝে রাখবো, একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় এটা। দেখো আমার কাছে একটা অলরেডি খাতা আছে, দেখো তুমি কোথায় রাখবে ম্যাপটা। দেখা যাচ্ছে যে এই খাতাটা আমাদের যে প্রথম খাতাটা দেবে সেটা হয়তো আমরা শেষ করেছি বা কোনো লুজ পেজের আগের মুহূর্তে, বা হয়তো দেখা যাচ্ছে যে মানে মূল কথা হচ্ছে এটাই যে হয়তো আমাদের এখানে পুরনো প্রশ্ন শেষ হয়ে গেছে, পরবর্তী কোনো প্রশ্ন, নতুন কোনো প্রশ্ন শুরু হচ্ছে, বা খাতা শেষ হয়ে গেছে এবার পরের পেজে নতুন কোনো প্রশ্ন শুরু হচ্ছে। যেখানে
শেষ হয়ে গেছে এবং নতুন কোনো প্রশ্ন শুরু হচ্ছে, এরকম কোনো গ্যাপে তুমি ম্যাপটাকে দিয়ে রাখো এবং তারপরেই খাতাটাকে সেলাই করো। খাতার উপরে তো দেবে না, খাতার শেষেও তুমি ম্যাপ দেবে না, কেননা তোমার ম্যাপ পরীক্ষকের কাছে যে বিস্তৃত যে রাস্তা রয়েছে সেই রাস্তায় হয়তো কোথাও হলেও প্রবলেম হতে পারে, ছিঁড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। তো তুমি ম্যাপটাকে যত্ন সহকারে খাতার মাঝে, যেখানে প্রশ্ন শেষ এবং শুরু হচ্ছে এমন কোনো গ্যাপ দেখে তুমি সেখানে ম্যাপটিকে আটকে দাও। তোমার ম্যাপটি সুরক্ষিতভাবে স্যারদের কাছে পৌঁছাবে এবং তুমি ম্যাপের সম্পূর্ণ নম্বর পাবে। ম্যাপটা এখানে দেওয়া যাবে না, খাতার মাঝে রাখা যাবে না, খাতা শেষে রাখতে হবে, এমন কোনো কথা কিন্তু বলা নেই। ম্যাপটাকে সুরক্ষিতভাবে স্যারদের কাছে পৌঁছাতে হবে, এমনটাই কথা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটা